আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা করব যে অ্যান্টিডাইউরেটিক হরমোনটা আসলে কিভাবে কাজ করে। তো মেইনলি অ্যান্টিডাইউরেটিক হরমোনটা হচ্ছে এটা একটা পিটুইটারি গ্ল্যান্ড হরমোন, পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হওয়া একটি হরমোন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার ওয়াটার ভলিউমটাকে মেনটেন করা। মেইনলি যখন আমার বডি ফ্লুইড কম্পার্টমেন্টের ওয়াটারের পরিমাণটা কমে যাবে, তখন অসমোলাইটিটা বেড়ে যাবে, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হবে অ্যাজ এ রেজাল্ট অফ সিক্রেশন অফ এডিএইচ। কারণ যখন আমার মেনলি এই বডি ফ্লুইড কন্টেন্ট থেকে ওয়াটারের পরিমাণটা কমে যাবে, অসমোলারিটিটা বেড়ে যাবে, তখন আমার এডিএইচ সিক্রেশন হবে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এবং এডিএইচের অ্যাকশনটা আসলে কোথায় হবে? মেনলি হচ্ছে আমার লেট ডিস্টাল টিউবিউল, কালেক্টিং ডাক্টের যে অ্যাপিথেলিয়াল সেল, এদের উপরই কাজ করবে। এই সেলগুলোর উপর কাজ করে ওয়াটার পারমিয়াবিলিটি বাড়িয়ে দিবে, যাতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় এবং কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করার মধ্য দিয়ে আমার বডি ফ্লুইড কম্পার্টমেন্টের যে ফ্লুইড ভলিউম সেটা যাতে আবার নর্মাল লেভেলে ফিরিয়ে আনা যায়। এই কাজটাই মেনলি করা হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন। তো মেনলি এর ফাংশনটা কেমন? তো যখন মেনলি ফার্স্ট অফ অল আমার বডি ফ্লুইড কম্পার্টমেন্টের যখন ওয়াটার কন্টেন্টের পরিমাণটা কমে যায়, অর্থাৎ অসমোলারিটি বেড়ে গেল, তখন এডিএইচ সিক্রেশন হলো। এই যে এডিএইচ সিক্রেশন হওয়ার কারণে আমার এই লেট ডিস্টাল টিউবিউল, কালেক্টিং ডাক্টের যে অ্যাপিথেলিয়াল সেল, সেটা কিভাবে ওয়াটারের প্রতি তার পারমিয়াবিলিটি বাড়বে, এই মেকানিজমটাই জাস্ট একটু ছোট করে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমার এই যে ভ্যাসোপ্রেসিন অর অ্যান্টিডাইউরেটিক হরমোনটা মেনলি হচ্ছে আর্জিনিনের সাথে বাউন্ডেড অবস্থায় থাকবে। তো আর্জিনিন এই ভ্যাসোপ্রেসিনটা আমার যে ভ্যাসোলেটারাল সাইড অফ দ্য অ্যাপিথেলিয়াল সেল অফ লেট ডিস্টাল টিউবিউল, কালেক্টিং টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট, এই জায়গায় এসে আমার যে ভ্যাসোলেটারাল সাইডে যে V2 রিসেপ্টার্সগুলো থাকবে সেগুলোর সাথে বাইন্ড হবে। তো এই V2 রিসেপ্টার্সগুলো আবার কিছু স্টিমুলেটরি জি প্রোটিনসগুলোর সাথে কাপেলড অবস্থায় থাকবে, তো কানেক্টেড থাকবে। তো যখনই আমার এই ভ্যাসোপ্রেসিন উইথ আর্জিনিন ভ্যাসোপ্রেসিন এসে আমার ভ্যাসোলেটারাল সাইড অফ দ্য অ্যাপিথেলিয়াল সেল অফ লেট ডিস্টাল টিউবিউল, কালেক্টিং অ্যান্ড কালেক্টিং ডাক্টের V2 রিসেপ্টরসের সাথে এসে বাউন্ডেড হবে। বাইন্ড করার সাথে সাথে তখন আমার এই V2 রিসেপ্টরসের সাথে থাকা যে স্টিমুলেটরি জি প্রোটিন, এই স্টিমুলেটরি জি প্রোটিনের কাজ হবে সে অ্যাডিনিলাইট সাইক্লেজ। এটা একটা এনজাইম যেটা মেনলি আমার এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরির কাজটা করে। তো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এই ভ্যাসোপ্রেসিন উইথ আর্জিনিন এসে যখন ভ্যাসোলেটারাল সাইড অফ অ্যাপিথেলিয়াল সেল অফ লেট ডিস্টাল টিউবিউল, এরপর কালেক্টিং ডাক্টের V2 রিসেপ্টরসের সাথে এসে বাইন্ড করলো। V2 রিসেপ্টরস আবার কাপেলড অবস্থায় থাকবে স্টিমুলেটরি জি প্রোটিনের সাথে। এই স্টিমুলেটরি জি প্রোটিনটা অ্যাক্টিভেট করবে আমার অ্যাডিনিলাইট সাইক্লেজকে। এই অ্যাডিনিলাইট সাইক্লেজটা আমার ইন্ট্রাসেলুলার এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করবে। এই সাইক্লিক এএমপি গিয়ে আমার হচ্ছে সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ একে যখন অ্যাক্টিভেট করবে, সে গিয়ে আমার ইন্ট্রাসেলুলার প্রোটিনসগুলোকে ফসফোরাইলেট করে দিবে। এই যে ফসফোরাইলেটেড ইন্ট্রাসেলুলার প্রোটিন, এরাই মেনলি আমার অ্যাকোয়াপোরিন। তো এখানে মূলত তিন ধরনের অ্যাকোয়াপোরিন। প্রথমত হচ্ছে অ্যাকোয়াপোরিন 2, অ্যাকোয়াপোরিন 3, অ্যাকোয়াপোরিন 4। এই অ্যাকোয়াপোরিন 2টা থাকবে আমার লুমিনাল সাইড অফ দ্য সেল, টিউবিউলার সেল, আর অ্যাকোয়াপোরিন 3-4 থাকবে আমার ভ্যাসোলেটারাল সাইড অফ দ্য টিউবিউলার সেল। এই অ্যাকোয়াপোরিন 2গুলার মুভমেন্ট হবে, যেহেতু প্রোটিন কাইনেজ ইন্ট্রাসেলুলার প্রোটিনকে ফসফোরাইলেট করে দিল, সেই করবে কি আমার অ্যাকোয়াপোরিন 2 এর মলিকিউলগুলোকে মুভমেন্ট করিয়ে সেটাকে লুমিনাল সাইডে নিয়ে যাবে। দেন তারা একসাথে মিলে একটা চ্যানেল তৈরি করবে, ওয়াটার চ্যানেল। ফলে অ্যাজ এ রেজাল্ট ওয়াটার চ্যানেলের মধ্য দিয়ে আমার ওয়াটারের মুভমেন্টটা ইজিলি হবে ফ্রম লুমেন টুয়ার্ডস দ্য ইন্ট্রাসেলুলার সাইড। তো এই ক্ষেত্রে অ্যাকোয়াপোরিন 2টা একসাথে ফিউজ হবে অনেকগুলো অ্যাকোয়াপোরিন, দেন একটা চ্যানেল তৈরি করবে, দেন ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এই ওয়েতে। তো এই অ্যাকোয়াপোরিন 2 এর মুভমেন্ট বা অ্যাকোয়াপোরিন 2গুলো একসাথে মিলে যে চ্যানেল তৈরি করলো, এটা মিলে আমার এডিএইচ দ্বারা রেগুলেটেড। বাট যে ভ্যাসোলেটারাল সাইডে আমার অ্যাকোয়াপোরিন 3 আর অ্যাকোয়াপোরিন 4 থাকবে, তারা কিন্তু কখনোই আমার এই এডিএইচ দ্বারা রেগুলেটেড হবে না। মেনলি এই অ্যাকোয়াপোরিন 3 এবং অ্যাকোয়াপোরিন 4টা এডিএইচ দ্বারা রেগুলেটেড নয়, তবে আমার সেল থেকে
আবার রেনাল মেডুলারি ইন্টারস্টেশিয়াম হয়ে আবার ব্লাডে ভলিউমটাকে মেনটেন করার জন্য ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন সেটার ক্ষেত্রে হেল্প করবে, বাট এটা এডিএস দ্বারা রেগুলেটেড হবে না। তো এটাই মেনলি পুরো মেকানিজম, যে প্রথমত এডিএইচ আসলো, আমার V2 রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, দেন আমার এডিনাইল সাইক্লেজ জিএস অথবা স্টিমুলেটরি জি প্রোটিন দ্বারা অ্যাক্টিভেটেড হয়ে সিএমপি তৈরি হলো, সিএএমপি প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করে প্রোটিন ফসফোরাইলেশন হলো, দেন অ্যাকোয়াপোরিন মুভমেন্ট হয়ে দেন সেগুলো অ্যাকোয়াপোরিন প্রোটিনগুলা দেন চ্যানেল তৈরি করলো, এই চ্যানেলগুলাই ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করলো। এই অ্যাকোয়াপোরিন 2টা এডিএস দ্বারা রেগুলেটেড, বাট ভ্যাসোলেটারাল সাইডে যে 3-4 থাকবে অ্যাকোয়াপোরিন 3-4 তারা রেগুলেটেড হবে না, বাট তারা ওয়াটারটাকে ইন্টারস্টেশিয়ামে নিয়ে যেতে হেল্প করবে, অর্থাৎ ওয়াটারটা রিঅ্যাবজর্পশনে হেল্প করবে ভ্যাসোলেটারাল সাইডের দিকে সেলে। তো এটাই মেনলি পুরো মেকানিজমটা, কীভাবে মেনলি আমার এডিএইচটা হেল্প করে পিটুইটারি থেকে এসে আমার ওয়াটার রিঅ্যাবজর্পশন কোন কন্ডিশনে, যখন আমার বডি ফ্লুইড কম্পার্টমেন্টে ওয়াটার কন্টেন্টের পরিমাণটা কমে গেল, অসমোলারিটি বেড়ে গেল, তখনই কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হবে এর ফলে। সো এটুকুই, থ্যাংক ইউ।